এই এই দুর্বল শ্রেণী কারা? অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু, যদিও এই শব্দটা ব্যবহার করা উচিত নয়, কিন্তু এর চেয়ে বোধহয় ভালো শব্দ নেই। এবং একই সাথে নারীরা সমাজের তারাও বঞ্চিত। এবং আরেক শ্রেণীর মানুষ একটু ঝুঁকিতে আছে, সেটা হলো যে রাজনৈতিকভাবে তারা যারা ব্যতিক্রমী চিন্তাধারার মানুষ, এবং বিশেষত যারা প্রতিবাদী কণ্ঠ। আমি নিজের বেলায় বলতে পারি, এবং দিল্লুরও আমার সাথে একমত হবেন, যে আমি সেই বিএনপি সরকারের আমলও আমরা বিভিন্ন রকমের বঞ্চনার শিকার হয়েছি। আওয়ামী লীগের সময় তো সেই আক্রমণ হয়েছে আমার বাড়িতে, এবং বহুভাবে নিগ্রহের শিকার হয়েছি। এবং এমন অবস্থা হয়েছিল, জিল্লুর আমাকে বলেছে, জিল্লুর, আমি এবং আমাদের কয়েকজনকে থামানো যাচ্ছে না কত সরকারের আমলে, অতএব তাদের অন্য পরিকল্পনা আছে, আমাদেরকে চিরতরে আমাদের কণ্ঠরোধ করার জন্য সেরকম পরিকল্পনা আছে, জিল্লুর আমাকে বলেছে। এবং এই সময়ও আমি যতটুকু পারছি যেই দায়িত্বটা পালন করেছি, কিন্তু দায়িত্বটা পালন করার পর যেইগুলো হওয়ার কথা, যেই সংস্কার প্রস্তাবগুলো আমরা করেছি, এবং আমি সুস্পষ্ট হয়ে বলেছি, এই সংস্কার প্রস্তাবগুলোর, নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবগুলোর অধিকাংশই কিন্তু বাস্তবায়িত হয়নি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। এবং এ ব্যাপারে আমার ওই যে কী বলে, আমার অসন্তুষ্টি আছে। এবং আমি মনে করি এই নির্বাচনটা আরও ভালো, আমি জানি না কীরকম হবে, কিন্তু নির্বাচনটা ভালো হওয়ার জন্য অনেকগুলো আমরা সংস্কার প্রস্তাব করেছি, এবং এগুলি যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তোবা আমরা একটা ভালো নির্বাচন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পেতাম। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসাবে আমরা কতগুলো মোটা দাগে কতগুলো জিনিস চিহ্নিত করেছি, যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কি প্রতিবন্ধকতা। একটা হলো যে নির্বাচনী অঙ্গনে দুর্বৃত্তায়ন, নির্বাচনী অঙ্গনের অপরিচ্ছন্ন নির্বাচনী অঙ্গন। আমাদের ওই সুন্দর বিল্ডিংটা, লুইখানের সেই করা বিল্ডিংটাতে আমরা অনেক সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করেছি, তাদের সাথে সংলাপ করেছি, আমাদের অফিস ছিল সংসদে, এবং তারা এসে বলেছে এই সুন্দর বিল্ডিংটাতে এত অসুন্দর মানুষের আঁকড়া হয়েছিল। তো এই নির্বাচনী অঙ্গনে অপরিচ্ছন্নতা, অর্থাৎ দুর্বৃত্তায়িত নির্বাচনী অঙ্গন, যে সেটা একটা বড় কারণ আমাদের ভোটাধিকার হরণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা যে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা একটা বড় কারণ। এবং তো এই অবস্থাতে কি আমরা উত্তরণের সম্ভাবনা দেখছি? কাদেরকে মনোনয়ন দেওয়া হলো? যে একদল বেশ কিছু সংখ্যক ঋণখেলাপি, বেশ কিছু সংখ্যক দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন ব্যক্তি, আরও অনেক রকম অযোগ্যতা যাদেরকে পার করে দেওয়া হয়েছে। তো আমরা কি নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন হওয়ার কি কোনো সুযোগ দেখছি? তারপর রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন, আমাদের নষ্ট রাজনীতি, আমাদের রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। এখন যে অর্থবিত্তের মালিক হওয়ার মোক্ষম উপায় হলো রাজনৈতিক ক্ষমতা। এই জন্যই তো আমাদের অন্তত তাদের স্বীকারোক্তি অনুযায়ী 2/3 আমাদের সংসদ সদস্যরা, অতীতের সংসদ সদস্যরা ছিলেন ব্যবসায়ী, কারণ রাজনীতিটাই একটা ব্যবসায়ী পরিণত হয়েছে। আমি একটা উদাহরণ দিই। গতকালকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, এবং সাংবাদিক সম্মেলনে আমরা দেখিয়েছি যে মোট প্রার্থী 2008 থেকে এই 2026 পর্যন্ত যে এই কয়টা নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে যারা প্রার্থী ছিলেন, তাদের আয়ের অবস্থা কি হয়েছে এই 2008 থেকে 2026 পর্যন্ত। আমরা দেখিয়েছি যে 2008-এ এগুলো হলো হলফনামার ভিত্তিতে, হলফনামায় যে তথ্য দেওয়া হয় এই তথ্যের ভিত্তিতে আমরা এই বিশ্লেষণ করেছি, এবং হলফনামাটা যে তাদের দেওয়া তথ্য, অতএব এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। আমরা দেখেছি 2008 সালে যে সব প্রার্থীদের, বিএনপির সব প্রার্থীদের গড় আয় আওয়ামী লীগের সব প্রার্থীদের গড় আয় দ্বিগুণ ছিল, প্রায় দ্বিগুণ ছিল বিএনপির প্রার্থীদের। তারপরে 2024 পর্যন্ত
যখন আওয়ামী লীগ শেষবার নির্বাচন করে, তখন আওয়ামী লীগের প্রার্থীদের সম্পদ, সব প্রার্থীদের গড় সম্পদ আকাশচুম্বী হয়েছে, আকাশচুম্বী হয়েছে। আর বিএনপির প্রার্থীদের যেটা হয়েছে, এই সামান্য একটু বেড়েছে, সামান্য একটু বেড়েছে, এই মার্জিনাল ইমপ্রুভমেন্ট। তো তার থেকে কি বোঝা যায়? যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। যে বিএনপি আগে ক্ষমতায় ছিল 2008-এর আগে, তাদের সাথে যারা যুক্ত ছিলেন, তাদের যারা প্রার্থী ছিলেন, তাদের গড় আয় আওয়ামী লীগের থেকে বেশি ছিল। আর আওয়ামী লীগ এরপরে ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় আসার সাথে সাথে তাদের গড় আয় আকাশচুম্বী হলো। তার মানে যে এই ক্ষমতার সাথে জাদুর কাঠি, মধুর কাঠি যুক্ত। এবং এটা এই অন্য তথ্য দিয়ে আমরা দেখিয়েছি অতীতে, যে আপনাদের মনে আছে হয়তো 2008 সালে 4টা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, খুলনা, বরিশাল, তারপরে রাজশাহী এবং সিলেট। এরপরে 2013 সালে আবার নির্বাচন হয়। একই প্রার্থীরা কিন্তু 2 নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই 2008 সালে আওয়ামী লীগের সব প্রার্থীরা জয়ী হয়েছিলেন মেয়র হিসাবে, আর 2013 সালে তারা কচুকাটা হয়েছে। এই যে মেয়ররা, 5 বছরের মেয়র, তাদের হাজার হাজার গুণ তাদের আয় বেড়েছে, নির্বাচিত তারা মেয়র ওই 5 বছর। তখন দোজ আর গুড ওল্ড ডেজ, তখনই তাদের হাজার হাজার গুণ আয় বেড়েছে অনেকেরই। আর বিএনপির যারা প্রার্থী ছিলেন, তাদের আয় এবং সম্পদ কারো কমেছে, কারো সামান্য একটু বেড়েছে। তো এই ক্ষমতার সাথে মধু যুক্ত আছে। তো এটাই হলো আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন। তার মানে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে যে অবক্ষয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে অবনতি, এটার যদি পরিবর্তন না হয়, এবং এটারই কিন্তু আমরা প্রতিফলন দেখছি যে টাকার খেলা, যে মনোনয়ন, এখনও বহু অভিযোগ আছে, আমাদের কাছে তথ্য নেই, এমনকি শত কোটি টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ আমরা শুনেছি, এবং আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, তাই আমি সত্য নয়। তো এই যে মনোনয়ন বাণিজ্য এবং টাকা দিয়ে ভোট কেনা বেচা, তো এগুলো হলো ওই যে দুর্বৃত্তায়িত নির্বাচনী অঙ্গন আর দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন, তারই প্রতিফলন। এর মাধ্যমে, টাকার খেলার মাধ্যমেই কিন্তু ওই দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন এবং নির্বাচনী অঙ্গন টিকে থাকে। তো আমরা প্রস্তাব করেছিলাম রাজনৈতিক দলের গণতান্ত্রিক, আমরা প্রস্তাব করেছিলাম নির্বাচনী ব্যয়ের মনিটরিং, আমরা প্রস্তাব করেছিলাম যে নির্বাচনী ব্যয়ের পরে যে তথ্য দেওয়া হবে সেগুলোর যাচাই বাছাই করা। আমরা প্রস্তাব করেছিলাম যে রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা। দুর্ভাগ্যবশত এই প্রস্তাবগুলো অধিকাংশই, প্রায় সবগুলোই গ্রহণ করা হয়নি। তো এটা হলো বাস্তবতা। তো আমরা যদি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের পরিবর্তন না আনতে পারি, এই যে গণতান্ত্রিক মূল্যবোধের পরিবর্তন, যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি,